পুরো বাংলা জ্বলছে। ব্রিটিশ সরকার আদেশ দিয়েছে রাস্তায় বেরিয়ে কেউ যদি বন্দে মাতরম স্লোগান দেয় তবে তাকে চাবুক মারা হবে এবং সোজা জেলে পুরে দেওয়া হবে। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? ব্রিটিশদের বন্দুক এবং ফাঁসির দড়িকে উপেক্ষা করে হাজার হাজার ভারতীয় তরুণ এই গান গাইতে গাইতে রাজপথ দিয়ে হেঁটে যাচ্ছিল। জানেন এই সর্বশক্তিমান গানের স্রষ্টা কে ছিলেন? যদি আপনাকে বলা হয় সেই মানুষটা পুরো ভারতকে স্বাধীনতার আগুনে জ্বালিয়ে দিয়েছিলেন, কিন্তু নিজে কোনোদিন সশস্ত্র বিপ্লব করেননি। এমনকি তিনি জীবনভর ব্রিটিশদের কাছে মোটা অঙ্কের বেতন নিয়েছেন এবং তাদের অধীনে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসাবেও কাজ করেছেন 33 বছর। এটা কিভাবে সম্ভব যে মানুষটা ব্রিটিশদের থেকে মাস গেলে মোটা অঙ্কের মাইনে নিচ্ছে, সেই মানুষটাই দিন শেষে এমন গান উপন্যাস লিখছে যেটা ব্রিটিশদের রাতের ঘুম পর্যন্ত উড়িয়ে দিচ্ছে? বঙ্কিমচন্দ্র কি ব্রিটিশদের চাটুকার ছিলেন, নাকি ভারত মাতার পক্ষে লড়েছেন সারা জীবন? নমস্কার, মন্দিরা স্পিক্সে আছি মন্দিরা। আজ কথা বলবো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে। গল্পটা শুরু হয় কাঁঠালপাড়া গ্রাম থেকে 1838 সালে। বঙ্কিমচন্দ্র ছেলেবেলা থেকেই ছিলেন জিনিয়াস। যা একবার দেখতেন, যা একবার পড়তেন, তা কখনোই ভুলতেন না। কলকাতা বিশ্ববিদ্যালয় তাদের ইতিহাসের প্রথম বিএ পরীক্ষা নিল। পরীক্ষার রেজাল্ট দেখে সবাই তো হতবাক। পুরো বাংলা থেকে মাত্র 2 জন ছাত্র পাশ করতে পেরেছিলেন। প্রথমজন হলেন যদুনাথ বসু এবং দ্বিতীয়জন হলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ব্রিটিশ সরকার মাত্র 20 বছর বয়সে তাদের মেধার দাম হিসাবে তাদেরকে ডেপুটি কালেক্টর হিসাবে নিয়োগ করেন। তখনকার সময়ে একজন ভারতীয়র সিভিল সার্ভিসের এই চাকরি মানে রাজকীয় ক্ষমতা, সম্মান, প্রচুর টাকা। কিন্তু বঙ্কিমচন্দ্র তিনি ব্রিটিশদের কোর্টে বসেই বিচার করতেন, অথচ তার মাথায় চলছিল সম্পূর্ণ অন্য রকম চাল। তার প্রথম উপন্যাস দুর্গেশনন্দিনী প্রকাশের সঙ্গে সঙ্গেই বাংলা সাহিত্য সমাজে এক বড় রকমের বিস্ফোরণ ঘটল। তিনি জানতেন শুধুমাত্র প্রেমের গল্প লিখে পরাধীন জাতিকে জাগানো যাবে না। তাই তিনি শুরু করলেন তার পত্রিকা, তার স্বপ্নের পত্রিকা বঙ্গদর্শন। ব্রিটিশদের চোখ ফাঁকি দিতে তিনি একটি কাল্পনিক চরিত্র তৈরি করলেন, নাম দিলেন কমলাকান্ত। কমলাকান্ত হলো এমন একটি চরিত্র যে সারা দিন আফিং খেয়ে নেশাগ্রস্ত হয়ে থাকে আর হাবিজাবি বকে। ব্রিটিশ সরকার ভাবলো, আরে এ তো একটা আফিংখোরের গল্প, কিন্তু আদতেও তা নয়। সেই আফিংখোর নেশাগ্রস্ত অবস্থায় এমন এমন কথা বলতো যা ব্রিটিশদের শোষণের বিরুদ্ধে ছিল। বঙ্কিমচন্দ্র চতুরভাবে ব্রিটিশদের বোঝাতেন যে এটি কেবল সাহিত্য, কিন্তু ভিতরে বিষ ছড়িয়ে পড়ছিল পরাধীন ভারতবাসীর রক্তে। কবিগুরু এই প্রসঙ্গে বলেছিলেন, বঙ্গদর্শন আসা হলো বাংলায় এক নতুন সূর্যোদয়। এবার আসা যাক সেই ঐতিহাসিক গানের গল্পে, যে গান লিখে তিনি ব্রিটিশদের রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন। সেটি হচ্ছে বন্দে মাতরম। আর এর 2 বছর পরে তিনি লিখলেন তার জীবনের সবচেয়ে শক্তিশালী উপন্যাস, সেটি হচ্ছে আনন্দমঠ। আনন্দমঠের গল্পটা ছিল 1770 সালে মন্বন্তরে হাজার হাজার মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছিল। ঠিক তখনই একদল সন্ন্যাসী বা সন্ন্যাস দল নিজেদের ঘর বাড়ি ছেড়ে একটি গোপন আস্তানায় জড়ো হয়। তারা সেখানে কোনো মূর্তির পুজো করতো না। তাদের একমাত্র আরাধ্য দেবী ছিলেন ভারত মাতা।
তারা সেখানে যুদ্ধের প্রশিক্ষণ নিয়ে অস্ত্র হাতে তুলে নেয়, অন্যায়ের বিরুদ্ধে সশস্ত্র বিপ্লবে নেমে পড়ে। এখন প্রশ্ন উঠতেই পারে, তিনি সরকারি ম্যাজিস্ট্রেট হয়ে কি করে রাজদ্রোহী উপন্যাস লিখেও জেলে গেলেন না? তিনি জানতেন ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ, এটি লিখলে পরের দিনই বই ব্যান করা হবে, তাকে ফাঁসিতে চড়ানো হবে। তাই তিনি চালাকি করে উপন্যাসের মূল খলনায়ক বানালেন তৎকালীন শাসকদের, আর উপন্যাসের শেষে একটি লাইন জুড়ে দিতেন, সেটি হচ্ছে ইংরেজ শাসন আপাতত প্রয়োজন। অরবিন্দ ঘোষ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু সবাই স্বীকার করে গেছেন আনন্দমঠ ছিল সশস্ত্র বিপ্লবের প্রথম রুটম্যাপ। তারা ধীরে ধীরে বুঝতে পারছিল এই ডেপুটি ম্যাজিস্ট্রেট কতটা ভয়ঙ্কর, আর সেই জন্যই বঙ্কিমচন্দ্র যখনই কোনো জেলায় যেতেন ম্যাজিস্ট্রেট হয়ে, তিনি নীলকর সাহেবদের অত্যাচার কখনোই সহ্য করতেন না। মেদিনীপুর এবং বারাসাতে তিনি একাধিক অত্যাচারী ইংরেজ সাহেবদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছিলেন। আজকের দিনে দাঁড়িয়ে আনন্দমঠ এবং রাজসিংহ নিয়ে সবথেকে বড় যে বিতর্কটা তৈরি হয়, তিনি কি মুসলিম বিরোধী ছিলেন, হিন্দুদের পক্ষে ছিলেন? আসুন একদম নিরপেক্ষভাবে বিশ্লেষণ করি। বঙ্কিমচন্দ্র কোনো নির্দিষ্ট ধর্মের বিরোধী ছিলেন না, তিনি বিরোধী ছিলেন অত্যাচারী এবং স্বৈরাচারী শাসকের। তার উপন্যাস রাজসিংহে যেমন মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সমালোচনা আছে, তেমনি আবার আকবরের উদারতার ভূস্বই প্রশংসা আছে। রাজসিংহ এবং সীতারামে ইতিবাচক মুসলিম চরিত্র ছিল, তবে হ্যাঁ, একটা কথা অস্বীকার করা যায় না, হিন্দু নবজাগরণ অবশ্যই তার লেখার উপর প্রভাব ফেলেছিল। তো বন্ধুরা, আপনার কি মনে হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে আমরা কিভাবে মূল্যায়ন করব? তিনি যদি কেবল একজন সাধারণ কর্মচারী হতেন, তবে পেনশনের টাকা দিয়ে আরামে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারতেন, কিন্তু নিজের চাকরি ও জীবনকে বাজি রেখেছিলেন পরাধীন জাতিকে জাগানোর জন্য। তিনি ছিলেন এমন একজন চালক, তিনি একদিকে ব্রিটিশদের কাছ থেকে টাকা নিয়ে অন্যদিকে সেই টাকাতেই বঙ্গদর্শন পত্রিকা চালিয়ে গেছেন ভারতে জাতীয়তাবাদের জন্ম দেওয়ার জন্য। তিনি যে বন্দে মাতরম মন্ত্র দিয়ে গেছেন, তা আজও প্রতিটি ভারতীয়ের রক্ত গরম করার জন্য যথেষ্ট। তো বন্ধুরা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পড়া সবথেকে প্রিয় উপন্যাস কোনটি? বন্দে মাতরম গানটি কি আপনার মনে কোনো আবেগ তৈরি করে? যদি সেটা হয়, তাহলে অবশ্যই জানাবেন, থাকবেন আমাদের পাশে। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ধন্যবাদ।